এবং আপু, আপনারা কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন তো, তাই না? স্যারের সাথে রেসপন্স করবেন, এবং যারা আছেন একটু হ্যান্ড রেজ করেন, আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ করে দিব। একটু হ্যান্ড রেজ করেন। আর হ্যান্ড রেজ করে দিলে আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ করে দিব। একটু হ্যান্ড রেজ করেন স্যারের সাথে, যেন স্যার যে কোনো প্রশ্ন করলে কমন বিষয়গুলো। জি, হ্যান্ড রেজ করলে আমরা আপনাকে হোস্ট করে দেবো। আপনার স্যারের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন, বা যে কোনো বিষয়ে আপনি আলোচনা করতে পারেন। রেকর্ড হচ্ছে ভাই? হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে ভাইয়া, রেকর্ড হচ্ছে। ওকে, শেষ জি। করো। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ফ্রি হ্যান্ড রাইটিং এও কাজে লাগবে, গ্রামারের জন্য কাজে লাগবে। ঠিক আছে, এই জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে শিখবো ওপেনারের সাহায্যে দুটো বাক্য কিভাবে যোগ করতে হয়। সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট কনজাংশনের সাহায্যে কিভাবে দুটো বাক্যকে যোগ করতে হয়। কোঅর্ডিনেট কনজাংশনের সাহায্যে কিভাবে দুটো বাক্যকে যোগ করতে হয়। ট্রানজিশনের সাহায্যে কিভাবে দুটো বাক্য যোগ করতে হয়। প্রেপোজিশনের সাহায্যে কিভাবে দুটো বাক্যকে যোগ করতে হয়। ঠিক আছে, তো এই টপিকটা গ্রামারের জন্য ইম্পর্টেন্ট, জয়েনিং সেন্টেন্সের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য। যেমন প্যাসেজের মধ্যে বাংলা থেকে ইংরেজি করার সময় তুমি একাধিক বাক্য থাকবে, তাহলে একাধিক বাক্যকে আমরা প্রত্যেকটা বাক্যকে আলাদা আলাদাভাবে ইংরেজি করতে পারি। আবার অনেক সময় দুইটা বাক্যকে একটা বাক্য করে ইংরেজি করতে পারি। ঠিক আছে, তো দুইটা বাক্যকে যখন আমরা একটা বাক্য করবো ইংরেজি করার সময়, সেখানে আমরা ওই দুইটা বাক্যের মধ্যে আমাদের রিলেশনশিপটা খুঁজতে হবে, এবং তখন ওই রিলেশনশিপটা খুঁজে তারপরে ওই দুইটা বাক্যকে আমরা বিভিন্ন মার্কারের সাহায্যে যোগ করব। তো এই জিনিসগুলো আজকের অংশে আলোচনা হবে, এবং সে আলোকে আমরা পরবর্তী যাতে তোমরা ট্রান্সলেশন, কম্প্রিহেনশনের কোশ্চেন, এবং কি যেন বলে সামারি রাইটিং, এটার যাতে এই হেল্পটা নিতে পারো। ওকে, তাহলে প্রথমে আমরা শিখবো ওপেনারের সাহায্যে কিভাবে দুইটি বাক্যকে যোগ করতে হয়। দেখো, হাউ টু জয়েন টু সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ ওপেনার্স। পরীক্ষা আসবে নিচের জোড়া বাক্যগুলিকে আহ, নিচের জোড়া বাক্যগুলিকে আহ, একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করুন। মার্কারের কথা উল্লেখ করবে না, নিচের জোড়া বাক্যগুলিকে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করুন আপনার সুবিধা অনুযায়ী। অথবা পরীক্ষা আসতে পারে নিচের জোড়া বাক্যগুলিকে সাবঅর্ডিনেট মার্কারের সাহায্যে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করুন। অথবা পরীক্ষা আসতে পারে নিচের জোড়া বাক্যগুলিকে কোঅর্ডিনেট কনজাংশনের সাহায্যে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করুন। অথবা আসতে পারে নিচের বাক্যগুলি, দুটি বাক্যকে বা জোড়া বাক্যগুলিকে আহ, বিভিন্ন মার্কারের সাহায্যে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন রূপান্তর করুন। এইভাবে পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা আজকে এখানে শিখবো। তো আমরা প্রথমে শিখবো ওপেনারের সাহায্যে কিভাবে দুটি বাক্যকে একটি বাক্যে পরিবর্তন করা যায়। আমরা ইতিমধ্যে ওপেনার সম্পর্কে আলোচনা করেছি আগের ক্লাসগুলিতে। যারা ক্লাস করেছো এবং ভিডিও দেখেছো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা ওপেনার জিনিসটা বুঝেছো। আমরা এখানে আর সেটা নিয়ে ব্যাক করবো না, কারণ আমরা অলরেডি আগের ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছি।
তো এখন আমরা শিখবো আজকে অপনারের সাহায্যে দুটি বাক্যকে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করার নিয়ম। অপনারের সাহায্যে দুটি বাক্যকে একটি বাক্য করা যাবে। তো লেখো, অপনারের সাহায্যে দুটি বাক্যকে একটি সিঙ্গেল বাক্যে আহ পরিবর্তন করা যাবে। সিঙ্গেল বাক্যে পরিবর্তন করা যাবে যদি যদি উভয় বাক্যের সাবজেক্ট সেম সাবজেক্ট হয়। আবার বলছি, অপনারের সাহায্যে দুটি বাক্যকে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করা যাবে যদি উভয় বাক্যের সাবজেক্ট সেম সাবজেক্ট হয়, এক। তো দুইটা বাক্যের সাবজেক্ট যদি সেম হয়, তাহলে তুমি ওই দুইটা বাক্যকে অপনারের সাহায্যে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করতে পারবা। এটা প্রধান শর্ত। দ্বিতীয় শর্ত লেখো, দুটি বাক্যের মধ্যে লেখো দুটি বাক্যের মধ্যে আহ দুটি বাক্যের মধ্যে যেই বাক্যে দুটি বাক্যের মধ্যে যেই বাক্য থেকে ওপেনার নির্বাচন করা হবে, দুটি বাক্যের মধ্যে যেই বাক্য থেকে ওপেনার নির্বাচন করা হবে, সেই বাক্যে ওপেনার ছাড়া ওপেনার ছাড়া বাকি অংশটুকু বাদ যাবে। আবার বলছি, দুটি বাক্যের মধ্যে যেই বাক্য থেকে আমরা ওপেনারকে সিলেক্ট করব, সেই বাক্যে ওপেনার ছাড়া ওপেনার অংশ ছাড়া ওই বাক্যের বাকি অংশ বাদ যাবে। ওই বাক্যের বাকি অংশ বাদ যাবে। অতঃপর অতঃপর ওই ওপেনারের সাথে ওই ওপেনারের পরে অতঃপর ওই ওপেনারের পরে পরবর্তী বাক্যটিকে যোগ করলে একটি সিঙ্গেল বাক্য গঠিত হবে। আবার বলছি, দুটি বাক্যের মধ্যে যেই বাক্যে যেই বাক্য থেকে ওপেনার ওপেনার নির্বাচন করা হবে, সেই বাক্যে ওপেনার ছাড়া বাকি অংশ বাদ যাবে। অতঃপর ওই ওপেনারের সাথে অতঃপর ওই ওপেনারের পরে পরবর্তী বাক্যটিকে যোগ করলে একটি সিঙ্গেল বাক্য গঠিত হবে। আমরা আগেই বলেছি, পাঁচটা বিষয় ইংরেজি বাক্যে ওপেনার হয়: এলওয়াই যুক্ত অ্যাডভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এই পাঁচটার যে কোনো একটা ইংরেজি বাক্যে ওপেনার হয়। তো এখানে লেখো, আরেকটা পয়েন্ট লেখো, দুটি বাক্যের মধ্যে কোনো একটি বাক্যে দুটি বাক্যের মধ্যে কোনো একটি বাক্যে বি ভার্বের পরে দুটি বাক্যের মধ্যে কোনো একটি বাক্যে বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, দুটি বাক্যের মধ্যে বি ভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যোগ করে তাকে ওপেনার করা যাবে। আবার বলছি, দুটি বাক্যের মধ্যে কোনো বাক্যে বি ভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যোগ করে তাকে ওপেনার করা যাবে। যেমন আমরা এক্সাম্পল দেই, দুটো বাক্য আগে সাহায্য নেই। যেমন he agreed to rewrite the paper. He was
রিলাক্টেন্ট। দেখো দুইটা বাক্যকে আমরা ওপেনার দ্বারা যোগ করতে পারবো যদি উভয় বাক্যের সাবজেক্ট সেম। সাবজেক্ট সাবজেক্ট, তো সেম সাবজেক্ট সেম সাবজেক্ট, অতএব এই দুইটা বাক্যকে আমরা ওপেনার দ্বারা যোগ করতে পারবো। এখন আমরা দেখি এই দুইটা বাক্যের মধ্যে ওপেনারের সিম্পটম কি আছে। আমরা বলছি 5টা বিশ্ব ইংরেজি বাক্যে ওপেনার হয়। অ্যাডজেক্টিভের পরে অ্যালোয় যোগ করে যদি অ্যাডভার্ব করা যায় ওইটাকে ওপেনার করা যাবে, অথবা ইনফিনিটিভ ফ্রেজকে ওপেনার করা যাবে, প্রেজেন্ট পার্টিসিপলকে ওপেনার করা যাবে, পাস্ট পার্টিসিপলকে ওপেনার করা যাবে, অথবা প্রিপোজিশন ফ্রেজকে ওপেনার করা যাবে, যেগুলো অ্যাডভার্বের মতো কাজ করে। এখানে দেখো টু রিরাইট দ্য পেপার, টু রিরাইট দ্য পেপার এটা একটা ওপেনার আছে। তাহলে আমি যদি টু রিরাইট দ্য পেপারকে ওপেনার করি তাহলে এইটুকু বাদ যাবে। আর এখানে রিলাক্টেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি ভার্ব। তো আমি যদি এই অ্যাডজেক্টিভটার পরে অ্যালয় যোগ করি তাহলে এটাকে ওপেনার করা যাবে। তাহলে কোনো বাক্যে যদি অ্যাডজেক্টিভ থাকে, দেখো কোনো বাক্যে বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, দেখো কোনো বাক্যে বি ভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে ওই অ্যাডজেক্টিভকে তুমি ওপেনার করতে পারবা তারপরে অ্যালয় বসিয়ে, কারণ অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ, অ্যালয় যুক্ত অ্যাডভার্বটি ওপেনার হয়। তাহলে বি ভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে ওই অ্যাডজেক্টিভের পরে অ্যালয় যোগ করে, হ্যাঁ, তাকে ওপেনার করা যাবে। দেখো তো এই দুইটা বাক্যের মধ্যে যেহেতু বি ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমি এইটাকে ওপেনার করলে এইটুকু বাদ যাবে, এইটুকু বাদ যাবে। তাহলে এটাকে যদি ওপেনার করি তাহলে ওপেনার বাক্যের শুরুতে বসে। তো রিলাক্টেন্ট, তো রিলাক্টেন্ট প্রথমে লিখবো, লিখে তারপরে অ্যালয় যোগ করব রিলাক্টেন্টলি, তাহলে অ্যাডজেক্টিভ তারপরে অ্যালয়, তাহলে অ্যাডভার্ব হয়ে গেল রিলাক্টেন্টলি। তাহলে ওপেনারটা বাক্যের শুরুতে লেখার পরে কমা দিতে হয়, কমা দিলাম, কমা দিয়ে পরবর্তী বাক্যটাকে হুবহু লিখে দাও, কমার পরে স্মল লেটার, তাহলে হি এগ্রিড টু রিড দ্য পেপার। দেখো দুইটা বাক্যকে আমরা একটা সিঙ্গেল বাক্য করে ফেলা ওপেনারের সাহায্যে। সো দিস ইজ ওয়ান স্টাইল অফ জয়নিং সেন্টেন্সেস, হ্যাঁ, ঠিক আছে। সো দিস ইজ হাউ ইউ ক্যান জয়েন টু সেন্টেন্সেস, হ্যাঁ, ইন এ স্মার্ট ওয়ে, ঠিক আছে। তো আমরা এই বাক্যটাকে আমরা অন্যভাবেও জয়েন করতে পারতাম, দ অলদের সাহায্যে পারতাম। দ হি ওয়াজ রিলাক্টেন্ট হি এগ্রিড টু রিড দ্য পেপার, অথবা হি ওয়াজ রিলাক্টেন্ট বাট হি এগ্রিড টু রিড দ্য পেপার, আমরা এইভাবে জয়েন করতে পারতাম। তাহলে এটা হতো কি, এটা হচ্ছে সবাই করতো, সবাই এইভাবে করতো, বাট আমরা এইভাবে না করে আমরা একটু ভিন্ন ওয়েতে এটাকে ওপেনার জয়েন করলাম। তো এই স্টাইলটা সবাই ফলো করবে না, তুমি যদি এই স্টাইলটা ফলো করো তাহলে এটা হবে একটা ডিফারেন্ট ওয়ে, আর তাহলে তুমি নাম্বারটা বেশি পাবা, হ্যাঁ, অন্য যে কারো হচ্ছে নাম্বারটা বেশি পাবো। ওকে, সো রিলাক্টেন্টলি হি এগ্রিড টু রিড দ্য পেপার। যেমন ইট ওয়াজ out of sync with the ground realities. It was unfortunate. It was out of sync with the ground realities. It was unfortunate. তাহলে কি হচ্ছে, তাহলে ইট, তো সেম সাবজেক্ট, সেম সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে বি ভার্ব, তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এটাকে ওপেনার করতে পারি, হ্যাঁ। আনফরচুনেটলি কমা, এরপর প্রথম বাক্যটা হুবহু লিখে ফেলি, ইট ওয়াজ আউট অফ সিঙ্ক উইথ দ্য ground realities. So unfortunately, it was out of sync with the ground realities. আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ,
তোমরা কি বুঝতে পারছো কিনা? ঠিক আছে, ওকে। সেকেন্ড পয়েন্ট, লেখো she often goes online to visit her friends. She does this during lunch breaks. ঠিক আছে? একই সাবজেক্ট হলে সাবজেক্ট পরিবর্তন করা যাবে না। একই সাবজেক্ট হলে কি সাবজেক্ট পরিবর্তন করা যাবে না। একই সাবজেক্ট হলে সাবজেক্টটা একবার লিখলেই চলবে, দুইবার লেখা লাগবে না। অপানারের পরে শুধু একটা সাবজেক্টে, দুইটা সাবজেক্টের মধ্যে বাক্য দুইটা, দুইটা সাবজেক্টকে যখন আমরা দুইটা বাক্যকে যখন আমরা একটা বাক্যে লিখবো অপানারের সাহায্যে, তখন কমার পরে শুধু একটা সাবজেক্ট উল্লেখ করবো, আগের কমার আগের অংশে সাবজেক্ট উল্লেখ করতে হবে না। তাহলে এখানে সি একটা সাবজেক্ট, সি একটা সাবজেক্ট, দুইটা ভিন্ন সাবজেক্ট, অতএব দুইটা ভিন্ন সাবজেক্ট, এটাকে এই দুইটা বাক্যকে আমরা অপানার দ্বারা যোগ করতে পারবো। তাহলে আমরা এখন খুঁজবো এই দুই বাক্যের মধ্যে আমরা কোনটা কোনটাকে অপানার নিতে পারবো। হ্যাঁ, এই দুই বাক্যের মধ্যে কোন বাক্যটাকে আমরা অপানার হিসেবে নিতে পারবো। দেখো, এই দুই বাক্যের মধ্যে প্রথম বাক্যে টু ভিজিট আর ফ্রেন্ডস, এখানে টু ইনফিনিটিভ আছে, তাহলে এটা একটা ওপেনার। আবার ডিউরিং লাঞ্চ ব্রেকস প্রিপোজিশন, এটা একটা ওপেনার। দেখো তো একটা মেয়ে, ওই ইয়েটা, ওই মিষ্টি কি, বৃষ্টি, ওই যে মেঘ বৃষ্টি, ও কি বলতে চাই শুনি। হুম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলছিলাম, হ্যাঁ বলো। স্যার এরকম দুটো কোশ্চেন যখন মানে দুটো বাক্য সেন্টেন্স একসাথে মানে আলাদা করে থাকবে, আমরা এরকম মানে কি বলে অ্যাডজেক্টিভ ইউজ করে বা ওপেনার ইউজ করে সেগুলোকে একসাথে করব, এটাই হুম, তো আচ্ছা স্যার, ঠিক আছে। মানে এটা হচ্ছে তোমার এরকম যদি দুইটা বাক্য থাকে, যেমন 45 দেখো, 35 দেখো, 36 37 দেখো, এই পরীক্ষাগুলোতে দুইটা বাক্য তো ছিল। হ্যাঁ, যখন দুইটা বাক্য থাকবে তখন তুমি এইভাবে যোগ করবা, ঠিক আছে? অনেক সময় ফ্রেজও দেয়, বাট দুইটা বাক্য থাকলে তুমি ওই ওই সিস্টেমটা ফলো করবে। দুইটা বাক্যের মধ্যে সেম সাবজেক্ট থাকলে তুমি দেখবো ওইটাকে তুমি ওই এর সাথে অ্যাড করে ফেলবে, যে কোনো একটা সাবজেক্টকে নিবা। আর ওই পাঁচটা ওপেনারের মধ্যে ওই তুমি খুঁজবা কোন ওপেনারটা দ্বারা যোগ করা যায়, ঠিক আছে? এটা তোমাকে জি বুঝে স্যার। নিতে হবে যে পাঁচটা ওপেনারের মধ্যে কোন ওপেনারটা দ্বারা আমি যোগ করলে বাক্যটা সুন্দর হবে। তাহলে একাধিক ওপেনার ভিন্ন ভিন্ন বাক্যে থাকতে পারে, তার মধ্যে যেটাকে নিলে তোমার বাক্যটা সুন্দর হবে, অর্থপূর্ণ হবে, সেটাকে নিবা। হ্যাঁ, তো দেখো এই বাক্যের মধ্যে দেখো দুটো ওপেনার, টু ভিজিটার ফ্রেন্ডস, আর একটা দেখো ডিউরিং, লাঞ্চ ব্রেক। ডিউরিং হচ্ছে প্রিপোজিশন, আর টু ভিজিট হচ্ছে ইনফিনিটিভ। এন্ড ইনফিনিটিভ ফ্রেজও ওপেনার হতে পারে, প্রিপোজিশন ফ্রেজও ওপেনার হতে পারে। তো আমি বলছি তখন যখন তুমি ওপেনার হিসেবে যেই বাক্য থেকে ওপেনারটাকে নিবা, যেমন এইটাকে যদি ওপেনার করো তাহলে এইটুকু বাদ হয়ে যাবে, এইটুকু বাদ হয়ে যাবে। আবার যদি এইটাকে ওপেনার করো এইটুকু বাদ হয়ে যাবে। এবার দেখো তুমি কোনটা নিলে ভালো হবে। হ্যাঁ, তাহলে টু ভিজিট আর ফ্রেন্ডস ডিউরিং লাঞ্চ ব্রেকস, এটা বেটার। হ্যাঁ, কারণ তুমি যদি ডিউরিং লাঞ্চ ব্রেক নাও তাহলে এইটুকু বাদ দিলে দেখো অর্থপূর্ণ হচ্ছে। ডিউরিং লাঞ্চ ব্রেকস বলো শি অফটেন গোজ অনলাইন টু ভিজিট আর ফ্রেন্ডস। আর তুমি লেখো টু ভিজিট আর ফ্রেন্ডস, টু ভিজিট আর ফ্রেন্ডস শি ডাজ দিস ডিউরিং লাঞ্চ ব্রেকস, দেখো অর্থপূর্ণ হচ্ছে না? তাহলে ডিউরিং লাঞ্চ ব্রেকস এটা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ডিউরিং লাঞ্চ ব্রেকস she often goes
অনলাইন টু ভিজিট হার ফ্রেন্ডস। এখন তুমি টু ভিজিট হার ফ্রেন্ডস দাও, এটাকে তোমার আর একটু চেঞ্জ করা লাগতে পারে, অর্থ যদি ঠিক রাখতে চাও, টু ভিজিট হার ফ্রেন্ডস কমা শি অফটেন গোজ অনলাইন ডিউরিং লাঞ্চ ব্রেকস, এভাবে করা যেতে পারে। টু ভিজিট হার ফ্রেন্ডস কমা শি অফটেন গোজ অনলাইন, হ্যাঁ, ডিউরিং দ্য লাঞ্চ ব্রেকস, এভাবে করতে পারো। অথবা ডিউরিং লাঞ্চ ব্রেকস শি অফটেন গোজ অনলাইন টু ভিজিট হার ফ্রেন্ডস। আছে, তাহলে আমরা দুইটা বাক্য একটা সিঙ্গেল বাক্য করে ফেললাম। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার 45 আর কি, মানে 45তম বিসিএস রিটেনে ওই এরকম কানেক্ট মানে একসাথে করার আর কি, তখন বড় বড় সেন্টেন্স ছিল, এতে বেশ বড় সেন্টেন্স ছিল, বিতেও অনেক বড় সেন্টেন্স ছিল আর কি, তো ঠিক সেই আছে, ক্ষেত্রে অসুবিধা কি নেই, স্যার? এটা আমরা দেখাই দেবো পরে, হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, ওইটা দ্বিতীয়টা আসছে বিকজ দ্বারা, আর প্রথমটা তুমি ওই ওপেনার বা ইতে বিভিন্ন কিছু দিয়ে যোগ করতে হবে। পুরো ক্লাসটা আলোচনা হোক, তারপরে আলোচনা হোক। ওকে, তারপর আসো দেখো, পিপল ওয়ার পিপল ওয়ার রাবার সোল শোজ, দে ওয়ার দেম ইন দ্য জিম। তাহলে কি হচ্ছে? তো সেম সাবজেক্ট, কারণ ওপেনার, তাহলে এই দুইটার মধ্যে ওপেনার কোনটা? এই দুইটা বাক্যের মধ্যে যেহেতু সেম সাবজেক্ট, ওপেনার কোনটা? এইটা নাকি এইটা? এই যে প্রিপোজিশন ফ্রেজ ওপেনার, তো এইটাকে ইংরেজি। ওপেনার করলে এটুকু বাদ, তাহলে কি হবে? ইন দ্য জিম কমা পিপল ওয়ার রাবার সোল শোজ। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, হ্যাঁ, ঠিক আছে। এবার লেখো, he wanted to make an impression, he rented a limousine for the night, he wanted, he same subject, তার মানে এই দুইটা বাক্যকে আমরা ওপেনার দ্বারা যোগ করতে পারবো। তো আমরা দেখি দুইটা বাক্যের মধ্যে, হ্যাঁ, পিপল ওয়্যার রাবার সোল শোজ ইন দ্য জিম, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। পিপল ওয়্যার রাবার সোল শোজ ইন দ্য জিম, এটা কারেক্ট। কিন্তু আমি তোমাকে স্টাইলটা শিখেছি ওপেনার ইউজ করো। তুমি যখন ওপেনারটা ইউজ করতে পারবা, তাহলে একজন ইংরেজি টিচার মনে করবে তুমি স্মার্ট ইংলিশটা বুঝছো, মানে ওপেনার টার্মটার সাথে তুমি পরিচিত, তখন তুমি নাম্বারটা বেশি পাবা। ঠিক আছে, আমি আবারও বলছি, তুমি কিছু টার্ম আছে ইংরেজি টিচার খুঁজে, ইংরেজি টিচার যখন এই টার্মগুলো বাক্যের মধ্যে দেখতে পায়, তখন তারা তোমাকে নাম্বার বেশি দিবে। আর যদি এই টার্মগুলো তারা না পায়, তাহলে তোমাকে নাম্বার কমায় দিবে। ঠিক আছে, তো এই জন্য আমি তোমার বারবার বলছি, আমি যেই টার্মগুলো ইউজ করছি এই টার্মগুলোর সাথে তোমাকে পরিচিত হওয়ার জন্য এবং এগুলো অভ্যস্ত হওয়ার জন্য তোমাকে বলছি। তাহলে তুমি ট্রান্সলেশন বলো, সামারি বলো, কম্প্রিহেনশন পোর্শন বলো, সব জায়গায় তুমি নাম্বারটা বেশি পাবা এই টার্মগুলো ইউজ করার কারণে। এই জন্য আমি
হ্যাঁ, আমি ট্রাই টু অ্যাপ্লাই দ্য টার্ম আই এম ইউজিং হিয়ার। হ্যাঁ, ঠিক আছে। সো হি আর হি মিলে গেল। তো দেখো এই দুইটা বাক্যের মধ্যে টু মেক এন ইমপ্রেশন, এটা কি আছে? তাহলে এটা একটা সরাসরি ওপেনার পেয়ে গেছি। তার মানে আমরা এটাকে ওপেনার করতে পারি। তাহলে কি হবে? টু মেক এন ইমপ্রেশন কমা, আবার দ্বিতীয় বাক্য, হি রেন্টেড a limousine for the night. To make an impression, he rented a limousine for the night. ঠিক আছে, আমরা এই স্টাইলে এটাকে জয়েন করতে পারলাম, কারণ সরাসরি আমি একটা ওপেনার পেয়ে গেছি, সরাসরি আমি একটা ওপেনার পেয়ে গেছি। অতএব এটা দিয়ে আমি এটা তৈরি করলাম। এখন যদি তুমি বলো যে আমি অন্যভাবে করতে চাই, ওকে, সেটাও করতে পারবে। দেখো, তুমি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ওপেনার নিতে, দুইটা বাক্যের মধ্যে দুইটা বাক্যকে তুমি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যদি ওপেনার করতে চাও, দুইটা বাক্যকে যদি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে মানে তুমি যোগ করতে চাও, তাহলে তুমি খেয়াল করবা, সবসময় খেয়াল করবা, এই পয়েন্টটা লেখো। দুটি বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে বলো সিঙ্গেল বাক্যে, একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করা যাবে। লেখো, দুটি বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করা যাবে যদি, এখানে দুইটা শর্ত মানতে হবে। দুটি বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি। তো দুটি বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করা যাবে যদি, যদি এক নম্বর লেখো উভয় বাক্যের সাবজেক্ট এক হতে হবে। যদি উভয় বাক্যের সাবজেক্ট এক হয়, সেম হয়, যদি উভয় বাক্যের সাবজেক্ট সেম হয়, এক। নাম্বার টু, লেখো উভয় বাক্যের গঠন যদি অ্যাক্টিভ ভয়েসে হয়। তাহলে দুটি বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করা যাবে যদি উভয় বাক্যের সাবজেক্ট সেম হয় এবং উভয় বাক্যের গঠন অ্যাক্টিভ ভয়েসে থাকে। দুইটা বাক্যের গঠন অ্যাক্টিভ ভয়েসে থাকতে হবে। অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব, এই প্যাটার্নে থাকতে হবে। হ্যাঁ? তো দুটি বাক্যের মধ্যে উভয় বাক্যের গঠন যদি সেম হয়, সাবজেক্ট যদি সেম হয় এবং উভয় বাক্যের গঠন যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে ওই দুইটা বাক্যকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে সাধারণত আমরা কি করতে পারবো, একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে কোন ভার্বটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব। দেখো এই ক্ষেত্রে, দেখো এই ক্ষেত্রে যেই ভার্বের কাজটি, এই ক্ষেত্রে যেই ভার্বের কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়েছে, ওই ভার্বটিকে প্রেজেন্ট পার্টিসিপল করবে। দেখো এই ক্ষেত্রে যে ভার্বের কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়েছে, সেই ভার্বটিকে প্রেজেন্ট পার্টিসিপল করে অতঃপর পরবর্তী বাক্যটিকে তার সাথে যোগ করতে হবে। যেমন আমরা এই দুইটা বাক্যের মধ্যে, এই দুইটা বাক্যের মধ্যে আমি যদি প্রেজেন্ট পার্টিসিপল করতে চাই, দেখো সেম সাবজেক্ট, দেখো একটিভ ভয়েস, একটিভ ভয়েস। এখন তার মানে কি এই দুইটা বাক্যকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যোগ করতে পারবো। এক্ষেত্রে আমরা দেখি এই দুইটা বাক্যের কোন ভার্বের কাজটা আগে হয়েছে। বলো সে গাড়ি ভাড়া করছে আগে, নাকি সে আগে এটা চিন্তা করছে যে আমি একটা ইমপ্রেশন তৈরি করতে চাই। তাহলে হি ওয়ান্টেড টু মেক এন ইমপ্রেশন, এই কাজটা আগে চেয়েছে নাকি সে গাড়ি ভাড়া আগে করেছে? বলে গাড়ি ভাড়া করার আগে সে আগে চেয়েছে যে আমি একটা ইমপ্রেশন তৈরি করবো। হ্যাঁ, বলে এই এই কাজটা আগে করছে। তো এই কাজটা আগে হলে তুমি এই কাজটার সাথে আইন যোগ করে দাও। তাহলে কি হবে? ওয়ান্টিং টু মেক এন ইমপ্রেশন কমা হি রেন্টেড আ লিমোজিন ফর দ্য নাইট। এই বাক্যটাকে আমরা কি করতে পারি? ওয়ান্টিং টু মেক এন ইমপ্রেশন কমা he rented a limousine for the night.
আমরা এইভাবে এটাকে পারি। সো ওয়ান্টিং টু মেক এন ইমপ্রেশন, কমা হি রেন্টেড আ লিমুজিন ফর দ্য নাইট, অথবা টু মেক এন ইমপ্রেশন হি রেন্টেড আ লিমুজিন ফর দ্য নাইট, আমরা এইভাবে এটাকে জয়েন করতে পারি। তো যখন আমরা দুইটা বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করব, তাহলে প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল অংশটা লেখার পরে কমা দিয়ে তারপরে পরের বাক্যটা লিখে ফেলবো। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট একটাই থাকবে, কিন্তু এখানে দুইটা সাবজেক্ট, তাহলে একটা সাবজেক্ট প্রেজেন্ট পার্টিসিপল অংশে বাদ যাবে, প্রেজেন্ট পার্টিসিপল অংশের সাবজেক্টটা বাদ যাবে, আর পরবর্তী সাবজেক্টের সাথে পরবর্তী মেইন ভার্বের সাথে সাবজেক্টটা থাকবে একটা সাবজেক্ট। যেমন she used a thick towel. She dried her hair. তাহলে সেম সাবজেক্ট, সাবজেক্ট সেম সেম, দুইটা সাবজেক্ট সেম। এবার এই দেখো she used এটা একটা বাক্য, she dried এটা একটা বাক্য, দুইটা বাক্যের গঠন কি অ্যাক্টিভ ভয়েস, তাহলে উভয় বাক্যের গঠন কি অ্যাক্টিভ ভয়েস। যেহেতু উভয় বাক্যের গঠনটা অ্যাক্টিভ ভয়েস আছে, তাহলে এই দুইটা বাক্যের মধ্যে এই কোন ভার্বের কাজটা আগে হয়েছে, বলো সে তার চুল শুকালো, নাকি সে একটা ভারী তোয়ালে ব্যবহার করলো। সে ভারী তোয়ালে ব্যবহার করলো, সে তার চুল শুকালো, তাহলে কোন কাজটা আগে হয়েছে, তাহলে তোয়ালে ব্যবহার মানে টাওয়াল ব্যবহার করাটা আগে করছে, হ্যাঁ? তো টাওয়ালটা আগে ব্যবহার করলে তো এই ভার্বটা পার্টিসিপল হবে। তাহলে এই যেহেতু অ্যাক্টিভ ভয়েস, তাহলে এই সাবজেক্টটা বাদ দিয়ে এই ভার্বটাকে প্রেজেন্ট পার্টিসিপল করো, করে এই অংশটা প্রেজেন্ট পার্টিসিপল করে কমা দিয়ে এইটাকে পরে যোগ করে দাও। তাহলে ইউজিং এ থিক টাওয়েল, কমা she dried her hair. তাহলে আমরা দুইটা বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যোগ করতে পারবো যদি উভয় বাক্যের গঠনটা অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং সাবজেক্ট সেম হয়। তাহলে উভয় বাক্যের সাবজেক্ট সেম এবং গঠন অ্যাক্টিভ ভয়েসে থাকলে আমরা দুইটা বাক্যের মধ্যে যেই ভার্বের কাজটা আগে সম্পাদিত হয়েছে ওই ভার্বটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে তারপরে পরবর্তী বাক্যটাকে যোগ করলে একটি সিঙ্গেল বাক্য হয়ে যাবে। ঠিক আছে, সো ইউ ক্যান ফলো দিস স্টাইল। এবার প্রশ্ন হচ্ছে, দুটি বাক্যের মধ্যে আমরা ওপেনার হিসেবে পাস্ট পার্টিসিপল নিব কোন সময়। তো লেখো, আমরা দুটি বাক্যকে পাস্ট পার্টিসিপল ওপেনার হিসেবে লেখো, দুটি বাক্যকে পাস্ট পার্টিসিপল দ্বারা যোগ করা যাবে, দুটি বাক্যকে পাস্ট পার্টিসিপল দ্বারা যোগ করা যাবে যদি উভয় বাক্যের সাবজেক্ট সেম হয়। দুটি বাক্যকে পাস্ট পার্টিসিপল দ্বারা যোগ করা যাবে যদি উভয় বাক্যের সাবজেক্ট সেম হয়, এক। নাম্বার টু, উভয় বাক্যের যে কোনো একটি বাক্যের গঠন প্যাসিভ ভয়েসে থাকে। দুটি বাক্যকে পাস্ট পার্টিসিপল দ্বারা যোগ করা যাবে যদি উভয় বাক্যের সাবজেক্ট সেম হয় এবং উভয় বাক্যের যে কোনো একটির গঠন প্যাসিভ ভয়েসে থাকে। তাহলে প্যাসিভ ভয়েসের গঠনটা কি, সাবজেক্ট প্লাস বি3, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের গঠন। একটা বাক্য প্যাসিভ ভয়েস কিভাবে চিনবা, তাহলে সাবজেক্টের পরে বি মানে এম ইজ আর ওয়াজ আর, তারপরে বারবার পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো দুটি বাক্যকে পাস্ট পার্টিসিপল দ্বারা মানে যোগ করা যাবে যদি উভয় বাক্যের সাবজেক্ট সেম হয়, এক, এবং উভয় বাক্যের মধ্যে যে কোনো একটি বাক্যের গঠন প্যাসিভ ভয়েসে থাকবে। তাহলে উভয় বাক্যের যে কোনো একটির গঠন যদি প্যাসিভ ভয়েসে থাকে এবং সাবজেক্ট যদি সেম হয়, তাহলে ওই দুটি বাক্যকে আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে ওপেনার দ্বারা যোগ করতে পারবো। এক্ষেত্রে কাকে পাস্ট পার্টিসিপল করব, এক্ষেত্রে প্যাসিভ ভয়েসের পাস্ট পার্টিসিপলকে বলে, এই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের বাক্য থেকে এই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের বাক্যটি থেকে পাস্ট পার্টিসিপলকে ওপেনার হিসেবে ইউজ করবে। তাহলে এই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের বাক্য থেকে পাস্ট পার্টিসিপলটিকে ওপেনার হিসেবে ইউজ করবে। যেমন
যেমন he was unprepared. He did not take the test. এই দুইটা বাক্য যদি তোমাকে বলে একটা বাক্য করো, তাহলে প্রথমত কি এই বাক্যের সাবজেক্ট সেম, সেম সাবজেক্ট। এবার এই দুইটা বাক্যের মধ্যে কোন বাক্যের গঠনটা প্যাসিভ ভয়েসে আছে? দেখো এই বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে, এটা প্যাসিভ। এই যে সাবজেক্ট প্লাস বি প্লাস বি3, কোনটা? এইটা সাবজেক্ট প্লাস বি3। ঠিক আছে, তাহলে দুইটা বাক্যের মধ্যে সাবজেক্ট যদি সেম হয়, তাহলে যেই বাক্যের গঠনটা প্যাসিভ ভয়েসে থাকবে ওই বাক্যের পাস্ট পার্সনটাকে ওপেনার করবে। তাহলে এখানে হি ওয়াজটাকে বাদ দিয়ে দিব, এখানে এই পাস্ট পার্সনটাকে ওপেনার করব। তাহলে কি হবে? আনপ্রিপেয়ার্ড, কমা হি, তাহলে পরের বাক্যটা যোগ করে দাও, হি ডিড নট টেক দ্য টেস্ট। So unprepared, he did not take the test. আবার দেখো he lay on the ground groaning. He was injured. He lay on the ground groaning. He was injured. সে মাটিতে কি শুয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল, সে আহত হয়েছিল, সে আহত হয়েছিল। এই দুইটা বাক্যের মধ্যে আমরা যোগ করব, কিভাবে করব? তাহলে সাবজেক্ট সেম, এই দুইটা বাক্যকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যোগ করব নাকি পাস্ট পার্টিসিপল দ্বারা যোগ করব? তাহলে দুইটা বাক্যের মধ্যে আমরা দেখি কোনটাতে প্যাসিভ বয়ান কোনটা। তাহলে হি লে এটা অ্যাক্টিভ, আর হি ওয়াজ ইনজুর্ড এটা প্যাসিভ। তাহলে এই বাক্যটা প্যাসিভ, এই বাক্যটা অ্যাক্টিভ। তাহলে আমরা প্যাসিভের বাক্যটা থেকে পাস্ট পার্টিসিপলকে নেব। তাহলে আমরা দুইটা বাক্যকে পাস্ট পার্টিসিপল দ্বারা যোগ করতে পারবো, যে বাক্যটার গঠনটা প্যাসিভ। তাহলে এই বাক্যটার গঠনটা প্যাসিভ, তাহলে এই পাস্ট পার্টিসিপলটাকে ওপেনার করব। তাহলে কি করব? ইনজুর্ড, দেখো ইনজুর্ড কমা হি lay on the ground groaning. অতএব যারা 46তম প্রিলিতে এই প্রশ্ন আসছিল, হ্যাঁ, তো 46তম প্রিলিতে যারা হ্যাভিং হ্যাভিং ইনজুর দিয়ে আসছে, তো তারা এবার বুঝতে পারার কথা কেন এটা হ্যাভিং ইনজুরটা ভুল। তাহলে ইনজুর্ড কেন হলো? ঠিক আছে, হ্যাভিং ইনজুর্ড, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ অর্থ প্রদান করে। তাহলে পারফেক্ট, হ্যাভিং ইনজুর্ড এটা পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এক ধরনের প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এক ধরনের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল বাক্যে অ্যাক্টিভ অর্থ প্রদান করে, আর পাস্ট পার্টিসিপল বাক্যে প্যাসিভ অর্থ প্রদান করে। তাহলে আমাদের অর্থ দরকার কি? প্যাসিভ। আশা করছি বুঝতে পারছো। বিং ইনজুর্ড অপশন ছিল না, আমরা বিং ইনজুর্ড অপশনে ছিল না, অপশনে বিং ইনজুর্ড ছিল না। আর আমরা স্মার্টনেস হচ্ছে আমি এটার মধ্যে কেন যাব, যাওয়ার দরকার নাই। আমরা পাস্ট পার্সনকে যখন অপেনার নিতে চাই, তাহলে আমরা বিং কথাটা নেওয়ার কোনো দরকার নাই, বিংটা রিডান্ডেন্ট, অপ্রয়োজনীয়। বলো বিংটা অপ্রয়োজনীয়, যেখানে পাস্ট পার্সন আছে তার আগে বিং না নিলেও চলবে। ওকে, প্যাসিভ ভয়েসে পাস্ট পার্সনের আগে বিংটাকে উজ্জ্বল রাখা যায়, বিংটা না নিলেও চলে। প্যাসিভ ভয়েসে পাস্ট পার্সনের আগে বিং বিং না লিখলেও চলে, বিং বিং লেখাটা বরং রিডান্ডেন্ট। ওকে, বুঝতে পারছো? ওকে, এবার পরীক্ষায় কেন 46তম এটা আনসার কেন বুঝতে পারছো তো? 46তমতে ইনজুর্ড কেন আনসারটা হয়েছে বুঝতে পারছো?
এটার আনসার কিন্তু সবাই অনেক বিখ্যাত বিখ্যাত টিচারও হ্যাভিং ইনজুর দিয়ে আসছে, হ্যাঁ, ঠিক আছে। আর একটু দেখো, পিপল ওয়ার inspired by his people were inspired by his speech. They picked up arms and waged a war ওকে, এখানে আমরা কি করব? পারফেক্ট পার্টিসিপল এক ধরনের প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এক ধরনের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল আমরা যখন নেব তখন এটা একটি অর্থ প্রদান করবে। আর যখন আমরা দুইটা বাক্যের মধ্যে যে বাক্যটার গঠনটা পেসিভ ভয়েস হবে তখন আমরা পারফেক্ট পার্টিসিপল নেব না, প্রেজেন্ট পার্টিসিপল নেব না, আমরা নেব পাস্ট পার্টিসিপল। দুইটা বাক্যের মধ্যে কোনো একটা বাক্যের গঠন যদি পেসিভ ভয়েসে থাকে তাহলে সেই বাক্যটাকে যোগ করার জন্য আমরা পাস্ট পার্টিসিপলকে অপারেটর হিসেবে নেব, পারফেক্ট পার্টিসিপল কিংবা প্রেজেন্ট পার্টিসিপলকে নেব না। প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলকে আমরা অপারেটর হিসেবে নেব যদি উভয় বাক্যের গঠন অ্যাক্টিভ ভয়েসে থাকে। আশা করছি বুঝতে পারছো। তাহলে বলো, পিপল আর দে সেম সাবজেক্ট, এখানে পেসিভ ভয়েস কোনটা? পিপল ওয়ার ইন্সপায়ার্ড, এটা পেসিভ, তাহলে এইটুকু বাদ, এইটুকু বাদ গেলে এখান থেকে শুরু হবে। তাহলে ইন্সপায়ার্ড by his speech, people picked up arms and joined the war and waged a war. ওকে, আশা করছি সবাই বুঝতে পারছো নাকি? ক্লিয়ার তো নাকি? তাহলে পাস্ট পার্টিসিপল আমরা কেন কখন নেব আমরা কি বুঝতে পারছি? দুইটা বাক্যকে পাস্ট পার্টিসিপল দ্বারা যোগ করা যাবে আবার? না না, পিপল, দে দে মানে তো পিপল, তাহলে কমার পরে তুমি ওই যেই সাবজেক্টটা প্রোনাউনটা যেই নাউনটাকে নির্দেশ করে সেই নাউনটাকে সাবজেক্ট হিসেবে নিবা, কারণ দে তো নির্দেশ করছে পিপলকে, অতএব তুমি কমার পরে ওই পিপলটাকে নিবা, হ্যাঁ? ঠিক আছে। He was born into a poor family. He became a world famous footballer in course of time. করো দেখি পারো কিনা।
born into, not with. Born into a poor family. So born into a poor family, comma, he became a world famous footballer in course of time. Born into a poor family, comma, he became a world famous footballer in course of time. তাহলে born into, ক্লিয়ার ক্লিয়ার। আমরা পাস্ট পার্সন দ্বারা ওপেনার হিসেবে পাস্ট পার্সনকে ইউজ করতে পারবো এখন। তাহলে এটা সামারি লেখার সময়, কম্প্রিহেনশনের কোশ্চেন, সামারি লেখা কিংবা ট্রান্সলেশন, এক্ষেত্রে খুবই কাজে লাগবে এই জিনিসগুলো, এই টেকনিকগুলা। ট্রান্সলেশন, সামারি, কম্প্রিহেনশনের কোশ্চেন, এগুলাতে খুবই খুবই দরকার হবে। ঠিক আছে? একটা দেখো তো, অমিতাভ তালুকদার কি বলে নিচে। হ্যাঁ, এই তালুকদার ভাই, আপনি কি প্রশ্ন করতে চাচ্ছিলেন বলুন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়াল সালাম। স্যার ওই পারফেক্ট পার্টিসিপল আর স্যার পাস্ট পার্টিসিপল স্যার বললেন যে পারফেক্ট পার্টিসিপল হলে অ্যাক্টিভ ভয়েস হবে আর পাস্ট পার্টিসিপল হলে হচ্ছে স্যার প্যাসিভ ভয়েস হবে। কিন্তু স্যার এই জায়গায় তো আমরা ডিরেক্ট স্যার যেটা পাচ্ছি বাক্যের মধ্যে, মানে এই জায়গায় পেলাম হচ্ছে সেই বোন ইন্ট, আমরা তো ডিরেক্ট বনই ব্যবহার করতেছি। তো এখানে তো পারফেক্ট পার্টিসিপেন্ট, হি ওয়াজ বর্ন। বর্ন তো প্যাসিভ ভয়েস না এটা। জি বাক্যের স্যার। গঠন যদি প্যাসিভ ভয়েস হয়, বাক্যের গঠন যদি প্যাসিভ ভয়েস হয়, তাহলে তো এখানে পারফেক্ট পার্টিসিপল নেওয়ার সুযোগ নাই। তুমি এই পাস্ট পার্টিসিপল দ্বারা ওপেনার করবা। তাহলে এখানে এই পাস্ট পার্টিসিপল, হি ওয়াজ বর্ন এর মধ্যে পাস্ট পার্টিসিপল কোনটা? বর্ন না? জি স্যার। তাহলে এইটাকে তুমি ওপেনার করবা। তাহলে তো এখানে হ্যাভিং নেওয়ার তো সুযোগ নাই। জি তুমি তো স্যার, স্যার হ্যাভিং বুঝতে পারছি। হ্যাভিং হ্যাভিং বন্ড তো বলতে পারো না, হ্যাভিং বন্ড বলতে পারো না। আবার বিং বন্ড বলতে পারো, কিন্তু এটা নন স্মার্ট। বিং বন্ড ইনটু এ পুয়ার ফ্যামিলি, এটা নন স্মার্ট। কারণ যিনি ইংরেজি টিচার, উনি এটাকে এইভাবে বলবেন না, উনি এটা দিয়ে শুরু করবেন, এটাই স্মার্ট। এটা বিং বিং বন্ড মানে কি? এটা গরিব মানুষ, মানে যে পারে না সে, তাকে সে এটার মধ্যে থাকবে, হ্যাঁ। কিন্তু আমি তো তোমাকে একটা রাস্তা দেখিয়েছি। পাঁচ পার্সেন্ট হিসেবে অপেনার কখন করবা? যদি দেখো যে বাক্যটা, যেই বাক্যটা পেসিভ, দুইটা বাক্যের মধ্যে যেই বাক্যটা পেসিভ সেন্স হবে, ওই পেসিভের অংশটা তুমি পাঁচ পার্সেন্ট করবা, হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এক্ষেত্রে সাবজেক্ট এবং বারটাকে বাদ দিয়ে দিবা, সাবজেক্ট এবং বিভাগটাকে বাদ দিয়ে দিবা। ক্লিয়ার? স্যার বুঝছি। ওকে। আমরা কি ওপেনার দ্বারা দুইটা বাক্যকে যোগ করতে পারবো? মোটামুটি গ্যাস করতে পারছি। জি স্যার। ওকে, এটা একটা একটা স্টাইল, হ্যাঁ। এই স্টাইলটা ফলো করলে তুমি অনেক বাক্য, তুমি একটা নতুনত্ব পাবে, এবং এটাই স্মার্টেস্ট ওয়ে, হ্যাঁ। ঠিক আছে? এটা এটা যদি করতে পারো, ট্রান্সলেশনে দেখবো বেশ ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবা। কম্প্রিহেনশনের, গ্রামারের গ্রামারের কোশ্চেন আনসার ক্ষেত্রে, সামারি লেখার ক্ষেত্রে এগুলো বেশ কাজে লাগবে, হ্যাঁ। ঠিক আছে? যেমন লেখো, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, হি রিটার্নড হোম,
tired and exhausted, তাহলে হি সেম সাবজেক্ট। এবার বলো এই দুইটা বাক্যের গঠন কি প্যাসিভ নাকি অ্যাক্টিভ? ইমরান প্রশ্ন করেছে অ্যাক্টিভ। তো দুইটা বাক্যের গঠন যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা কি পাস্ট পার্টিসিপলকে অপনার করব নাকি প্রেজেন্ট পার্টিসিপল? তাহলে আমরা অ্যাক্টিভ যেহেতু তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপলকে অপনার করবো। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে এই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটার জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা পারফেক্ট পার্টিসিপল তখনই নেব যদি ভার্বটা হ্যাভ হয়। হ্যাঁ, মেইন ভার্বের আগে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তখন আমরা পারফেক্ট পার্টিসিপল করবো। তাহলে হ্যাড আছে, তাহলে কি হবে? হ্যাভিং finished the work he returned home। তাহলে হ্যাভিং ফিনিশড এটা কিন্তু অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস, প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, আমরা কি বুঝতে পারছি? ওকে, এবার ওকে, আমরা কি দ্বিতীয় অংশে আলোচনা যাব? কোনটা আরেকবার দেখো তো, আরেকবার সামনে। হ্যাঁ, নীলা নীলা বলো কি ছিল, কে কথা ছিল, কি বলতো তাতে বলো। নীলা আপু বলেন তো আপনি কি ওই জানতে সৌরভ, চাচ্ছেন? সৌরভ সৌরভ পাল। কথা ছিল স্যার। প্রশ্ন করলে বলুন, যারা প্রশ্ন করবেন হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করলে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। কে কে প্রশ্ন করতে চান একটু হ্যান্ড রেজ করেন। কার প্রশ্ন আছে একটু হ্যান্ড রেজ করেন। আপনার প্রশ্ন থাকলে আপনার হাত উঠান, নাহলে তো আমি বুঝবো না। হ্যাঁ, ইসমাইল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার প্রশ্ন করুন। সৌরভ পল তো কিছু বলতে চেয়েছিল। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনার বলছিলাম। লেখার মাধ্যমে কমেন্ট হয়ে যায়, তখন আমাদের এই তিনটাতে একটা প্রবলেম হয়। যদি কারো বুঝতে সমস্যা হয়, হ্যান্ড রাইজ করলে এটা মনে হয় ভালো হয় স্যার। কোনটা কোনটা? আরেকবার বল, বুঝি নাই। মানে আমার লেখা দ্রুত হয়ে যাচ্ছে, তুমি মানে ইয়ে করতে পারছো না, উঠাইতে পারছো না বা বুঝতে পারছো না। হ্যাঁ হ্যাঁ ইসমাইল, মানে তোমার কি ধরতে সমস্যা হচ্ছে? তোমার তো ইন্টারনেট তো তোমার মনে হয় সমস্যা হচ্ছে। আচ্ছা, ক্লাসটা রেকর্ডে থাকবে, রেকর্ড থাকবে তো এটা আবার আরেকবার দেখে নিবা। হ্যাঁ, মানে কি সমস্যা আছে এটা বলো, বলে ফেলো, তাড়াতাড়ি বলো, এত কষ্ট করে ক্লাস দিচ্ছি, না বুঝলে তো সমস্যা। স্যার আমাকে মিউট করেছিল তখন। স্যার আপনি যখন লেখেন, ওই যে আমাদের অনেকেই কমেন্ট করে, এই কমেন্টটা করতে করতে এটা আবার স্ক্রিনে আপনার এটা দেখতে প্রবলেম হয়। এজন্য যাদের ও আচ্ছা, মানে এই যে প্রশ্ন আগের ইয়েটা থাকে দিয়ে, এরা হ্যান্ড রাইজ করলে ভালো হয় আর কি। ওই যে আগের ইয়েটা দিয়ে আগের টেকনিকে যাও। কিন্তু অনেকে প্রশ্ন করে তো, এটা ঠিক কথা। হ্যাঁ, যারা প্রশ্ন করলে আমার ইয়েতে চলে যায়, অনেক সময় তো বোঝা যায় না তো। আর আমার তো মনে করো আমি তো তোমাদের সব তো এই সমস্যা তো এসে এখানে অনলাইনে এই একটা জায়গায় প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মনে করো এই অনলাইনে তো কিছু সুবিধা যেমন আছে, অসুবিধা তো কিছু থাকবে, তাই না? এই জায়গাটা তো মনে করো আমরা তো আর সব দেখে বসে আছি না। আনমিউট করা হয়েছে, আপনি চাইলে প্রশ্ন। সৌরভ বল একটু আনমিউট আনন্দ করতে স্যার, বলো, বলো আনন্দ বলো স্যার, তাড়াতাড়ি বলো, আনন্দ সৌরভ স্যার, বল। হ্যাঁ বলো। আনন্দ স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ, স্যার দুটো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা যদি আবার বলতেন স্যার, রোলটা স্যার। কোন একটি বয়স? দুইটা অ্যাক্টিভ ভয়েস থাকলে স্যার। দুইটা বাক্যের মধ্যে উভয় বাক্যের গঠন যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, অ্যাক্টিভ ভয়েস তুমি বুঝো কিনা, গঠন অ্যাক্টিভ ভয়েস জি প্যাসিভ স্যার, ভয়েস।
জি স্যার বুঝি স্যার। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এই প্যাটার্নটা হচ্ছে অ্যাক্টিভ নাকি? জি আর স্যার। প্যাসিভ ভয়েস মানে হচ্ছে সাবজেক্ট প্লাস বি থ্রি, এটা হচ্ছে পেসিভ। পেসিভ ভয়েসের এক্সট্রা বি মানে কি? বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, তো এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। তো দুইটা বাক্যের মধ্যে উপবাক্যের গঠন যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে ওই দুইটা বাক্যকে তুমি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যোগ করতে পারবা, মানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ওপেনার নিতে পারবা। মানে তুমি প্রেজেন্ট পার্টিসিপলকে ওপেনার করে ওই দুইটা বাক্যকে যোগ করতে পারবা। আর দুইটা বাক্যের মধ্যে যে কোনো একটা বাক্যের গঠন যদি পেসিভ ভয়েসে থাকে, তাহলে ওই পেসিভ ভয়েসের বাক্যটাকে তুমি ওপেনার করবা। সেক্ষেত্রে ওই পাস্ট পার্টিসিপলটাকে ওপেনার করে আগের টুকু বাদ দিয়ে দিবা। এটাই বলছি, হ্যাঁ। জি স্যার বুঝছি ওকে, স্যার, থ্যাংক ইউ স্যার। আর দুইটা এক্সাম্পল দেখো, বুঝছি। স্যার, যদি হ্যাঁ, হ্যাভিং এর যে নিয়মটা বলেছিলেন এটা যদি আরেকবার একটু বলতেন তাহলে ভালো কোনটা হতো কোনটা লিখতে। কোনটা? স্যার, লাস্ট যেই এক্সাম্পলটা দিলেন আর কি, যে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, এটা। এই যে বলো তাহলে, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে? স্যার, বলো, অ্যাক্টিভ ভয়েস। হি হ্যাড ফিনিশড, তাহলে তাহলে হি এবং হেড এর মাঝখানে কি বি ভার্ব আছে, এমিজার আছে? না স্যার। অ্যাক্টিভ নাকি না প্যাসিভ? এটা অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার, অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আচ্ছা, এবার আসো, হি রিটার্ন, বলো হি রিটার্ন হোম, অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার, অ্যাক্টিভ। অ্যাক্টিভ। তাহলে উভয় বাক্যের গঠন অ্যাক্টিভ, সাবজেক্ট সেম নাকি? তাহলে জি তুমি, স্যার। হ্যাঁ, তাহলে এইটাকে তুমি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা তুমি এই দুইটা বাক্যকে যোগ করতে পারবা। তো এই দুইটা বাক্যকে তুমি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যোগ করার সময় তুমি দেখবা এই দুইটা ভার্বের মধ্যে কোন ভার্বের কাজটা আগে হয়েছে। বলো, এই কাজটা আগে হয়েছে নাকি হ্যাড ফিনিশড এটা আগে হয়েছে? হ্যাড ফিনিশড এটা আগে হ্যাড হয়েছে। ফিনিশ। তাহলে এইটাকে তুমি প্রেজেন্ট পার্টিসিপল করো। তাহলে হেড এর প্রেজেন্ট পার্টিসিপল কি? তাহলে হেড এর প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ না? তাহলে হ্যাভ এর সাথে আইন যোগ করতে হবে। মানে আইন যোগ করে তো পাস্ট ফর্মের সাথে তো আর আইন যোগ করা যায় না, প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ করতে হয়। তাহলে হেড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, তাহলে হ্যাভ এর সাথে আইন যোগ করতে হবে। তাহলে হ্যাভিং এর বাকিটুকু লিখে বলো, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক কমা, বলো হি রিটার্ন হোম টায়ার্ড এন্ড এক্সস্টেড, কাজটা শেষ করিয়া সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলো, হ্যাঁ। জি স্যার, থ্যাংক। বুঝছো কিনা দেখো, শুধু শুধু জি স্যার বলো না, না বুঝে জি স্যার বলে লাভ নাই, আগে বুঝে স্যার, বলো। বুঝতে পেরেছি, বুঝতে হ্যাঁ, পেরেছি। বুঝে বলো, 10 বার স্যার বলবো সমস্যা নাই, 10 বার বলবো সমস্যা নাই, কিন্তু না বুঝে, এটা খুব গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল পয়েন্ট এই জায়গাটা, হ্যাঁ? এই জায়গাটা খুব স্যার ক্রিটিক্যাল পয়েন্ট এটা, স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাপ ছাড়া অন্য কোনো ভার্সের যদি স্যার একটা এক্সাম্পল দিতেন স্যার তাহলে একটু। অ্যাপ ছাড়া তো আরো দিলাম না, আগে কয়েকটা বাক্য দিলাম না। লেখো, লেখো, আমি তো প্রেজেন্ট পার্টিসিপলের ইয়া দিচ্ছি নাকি? যেমন লেখো, হি, বলো হি ওয়াজ স্টিয়ারিং আউট থ্রু দ্য উইন্ডো, হি ডিড নট হিয়ার দ্য ইনস্ট্রাক্টর কল অন হিম, সেম সেম সাবজেক্ট কিনা? জি স্যার। ওকে, এবার বলো, দুইটা বাক্যের মধ্যে কি দুইটার গঠন কি অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার দুটোই স্যার অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এটা প্যাসিভ নাকি অ্যাক্টিভ? অ্যাক্টিভ স্যার। দুইটার গঠন অ্যাক্টিভ নাকি? তো জি দুইটার স্যার। গঠন যেহেতু অ্যাক্টিভ, তাহলে এই সাবজেক্ট দুইটার মধ্যে কোন কাজটা আগে হয়েছে বলো? সে জানালা দিয়ে বাইরে তাকাইছিল, স্যার সে ওটা হি ওয়াজ স্টিয়ারিং এর। সে ইনস্ট্রাক্টরের ডাক শুনতে পায় নাই, কল শুনতে পায় নাই। তাহলে কল শুনতে পায় নাই কেন? সে জানালা দিয়ে বাইরে তাকাইছিল, তাহলে কোন কাজটা আগে হয়েছে? স্যার স্টিয়ারিং আউট অফ দ্য উইন্ডো। হ্যাঁ, তাহলে স্টিয়ারিং এই আউট দুইটা অফ দ্য উইন্ডো। বলো, এই দুইটা বাক্যের মধ্যে সরাসরি ওপেনারের ক্লু আছে? জি স্যার। জি স্যার। এই যে এই যে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এইটুকু বার, এখানে সরাসরি যেহেতু আইএনজি আছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপলের ক্লু আছে, তাহলে এখান দিয়ে শুরু হবে। তাহলে স্টিয়ারিং আউট
staring out through the window, comma, বলে he did not hear the instructor call on him. বুঝছো? তাহলে জি স্যার, বুঝতে স্টারিংটাকে পারছি আমি এখন ওপেনার ক্লিয়ার। করে ফেললাম, স্টারিংটাকে ওপেনার করে ফেললাম, কারণ এটা এই যে প্রেজেন্ট পার্টিসিপল ওপেনার হতে পারে। হ্যাঁ, এনি মোর এক্সাম্পল? আর কোনো এক্সাম্পল লাগবে? না স্যার, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, স্যার তাহলে একটা আমরা কথা ছিল পরের স্যার। পরের ধাপে যাব নাকি এখানে শেষ করব? লোড নিতে পারবা কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার, যেতে পারে। ওকে, তো লেখো লেখো আহ, এই সাবঅর্ডিনেট মার্কার লেখো। সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, ট্রানজিশন এবং প্রিপোজিশনের সাহায্যে দুটি বাক্যকে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করার নিয়ম। আবার বলছি, সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, ট্রানজিশন এবং প্রিপোজিশনের সাহায্যে দুটি বাক্যকে একটি সিঙ্গেল বাক্যে পরিবর্তন করার নিয়ম। আগে আমি লিখি।
লেখা শেষ? না স্যার, একটু প্লিজ। স্যার ইফ ডট 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 ওর পরে কি ছিল স্যার এটা কন্ডিশনের ক্ষেত্রে? ওই ইফ ডট ডট নট, থ্যাংক ইউ। আনলেস, আনলেস অথবা ইফ ডট ডট নট। ইফটাকে এন দ্বারা, আনলেস অথবা ইফ নট কে অর দ্বারা, হুম, অরটাকে আদারওয়াইজ দ্বারা, এনটাকে মোরওভার দ্বারা। আর ইফ অথবা এন যুক্ত বাক্যটাকে বাই প্লাস জিরান, আর আনলেস অথবা ইফ অথবা অর যুক্ত বাক্যটাকে উইদাউট প্লাস জিরান দ্বারা রিপ্লেস করা যাবে। সেকেন্ড লাইন হচ্ছে কন্ট্রাস্ট। সেকেন্ড লাইন হচ্ছে কন্ট্রাস্ট। সেখানে হচ্ছে দো, অলদো, তারপর হচ্ছে বাট, ইয়েট, তারপর হচ্ছে হাউএভার, তারপর হচ্ছে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। আর স্যার প্রথম কন্ডিশনটা কি স্যার, সাবঅর্ডিনেট ক্লজের? হ্যাঁ, ইফ সাবঅর্ডিনেট, কজ এন্ড এফেক্ট, কজ এন্ড এফেক্ট, কজ এন্ড এফেক্ট। কন্ডিশন স্যার, কন্ডিশন কন্ডিশন ও লাস্ট লাইন। কন্ডিশন, সিওএন ডিআইটিআইওএন, কন্ডিশন। ইফ লাস্ট এরপরে লাইনটা স্যার হচ্ছে কন্ডিশন। কন্ডিশনের ইফ কন্ডিশনকে, কন্ডিশন, কন্ডিশন অর্থ দুইটা সেন্টেন্স দ্বারা কন্ডিশন বুঝলে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন ইফ অথবা আনলেস অথবা ইফ নট দ্বারা যোগ করতে পারবো। আর কোঅর্ডিনেট মার্কার এন্ড অথবা অর দ্বারা যোগ করতে পারবো। আর ট্রানজিশন মোরওভার অথবা আদারওয়াইজ দ্বারা যোগ করতে পারবো। আর প্রিপোজিশন বাই প্লাস জিরান অথবা উইদাউট প্লাস জিরান দ্বারা যোগ করতে পারবো। স্যার লাস্ট লাইনটা স্যার যদি আপনি বলতেন স্যার, স্যার ওই যে পাই জিরান স্যার, হ্যাঁ হ্যাঁ, কোনটা? বাই প্লাস জিরান, লাস্ট লাইন হ্যাঁ, স্যার প্রিপোজিশন। বাই প্লাস বাই, জিরান। এটা হচ্ছে, এরপরে এটা স্যার হচ্ছে এন্ড, এন্ড অথবা ইফ, ইফ যদি, ইফ যদি হাবোধক হয়, ইফ, ইফ দ্বারা যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় অথবা এন্ড দ্বারা যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয়, ওই জি স্যার। বাক্যটাকে আমরা বাই প্লাস জিরান দ্বারা যোগ করতে পারবো প্রিপোজিশন মানে সিম্পল সেন্টেন্স করার জন্য। আর কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি আনলেস অথবা ইফ নট থাকে, ইফ এর সাথে যদি নট থাকে অথবা শুরুতে যদি আনলেস থাকে, এটাকে আমরা উইদাউট প্লাস জিরান দ্বারা সিম্পল সেন্টেন্স করতে পারবো। অথবা যদি কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে যদি অর থাকে, অর থাকলে এটাকে আমরা উইদাউট প্লাস জিরান দ্বারা সিম্পল সেন্টেন্স করতে করতে পারবো। যেমন ডু অর ডাই, ডু অর ডাই এটাকে সিম্পল করতে পারবো উইদাউট প্লাস জিরান। আর ডু এন্ড ডাই, এন্ড থাকলে এটাকে আমরা বাই প্লাস জিরান দ্বারা সিম্পল করতে পারবো। বুঝছে? জি স্যার। জি স্যার। লেখা শেষ? জি স্যার। ওকে, এবার প্রশ্ন হচ্ছে, আমরা দুইটা বাক্যকে যদি একটা বাক্যে পরিবর্তন করতে চাই, বলা হতে পারে ওই দুইটা বাক্যকে তুমি চাইলে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারো, দুইটা বাক্যকে একটা বাক্য, একটা বাক্যে তুমি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারো, অথবা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারো। এবার দুইটা বাক্যকে যখন তুমি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স যেই বাক্যেই নাও না কেন, সবসময় খেয়াল করবা বাক্য দুইটার মধ্যে সম্পর্ক খুঁজতে হবে। আমরা ম্যাক্সিমাম সময় দুইটা বাক্যের মধ্যে যখন আমরা দুইটা বাক্যকে যখন আমরা কানেক্ট করতে যাই, আমরা ম্যাক্সিমাম সময় দুইটা বাক্যের মধ্যে দেখতে পাই তিন ধরনের সম্পর্ক দেখতে পাই। দুইটা বাক্যের মধ্যে প্রথমত আমরা দেখতে পাই কজ এন্ড এফেক্ট, কার্যকারণ সম্পর্ক দেখতে পাই, অথবা কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে বিপরীত, বৈপরীত্য দেখতে পাই, সে গরিব কিন্তু সৎ, এই ধরনের সম্পর্ক দেখতে পাই। অথবা কন্ডিশন দেখতে পাই, তুমি আসলে আমি যাব, হ্যাঁ, তো এই ধরনের কন্ডিশন দেখতে পাই। তো দুইটা বাক্যের মধ্যে
আমরা যদি কি পাই, কজ এন্ড এফেক্ট অথবা কন্ট্রাস্ট অথবা কন্ডিশন, এই তিন ধরনের সম্পর্ক আমরা দেখতে পাই। তো দুইটা বাক্য দ্বারা যদি কজ এন্ড এফেক্ট বোঝায়, তাহলে ওই দুইটা বাক্যকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই, তাহলে সাবঅর্ডিনেট মার্কার হিসেবে আমরা বিকজ, অ্যাজ অথবা সিন্স, এই তিনটার যে কোনো একটা দ্বারা আমরা ওই দুইটা বাক্যকে যোগ করে আমরা ওইটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবো। আর কজ এন্ড এফেক্ট বুঝাইলে বিকজ, অ্যাজ, সিন্স এর পরিবর্তে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই ওই দুইটা বাক্যকে, তাহলে আমরা বিকজ, অ্যাজ, সিন্স এর পরিবর্তে আমরা ফর অথবা সো অথবা ট্রানজিশন, দেয়ার ফোর, এইগুলার যে কোনো একটা নিয়ে আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবো, যদি দুইটা বাক্য দ্বারা কজ এন্ড এফেক্ট বোঝায়। আবার দুইটা বাক্য দ্বারা যদি কজ এন্ড এফেক্ট বোঝায়, তাহলে ওই দুইটা বাক্যকে আমরা প্রিপোজিশন বিকজ অফ এর সাহায্যে ওই দুইটা বাক্যকে আমরা যোগ করতে পারবো। এইটি কথাটা বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে দুইটা বাক্য দ্বারা যদি কন্ট্রাস্ট বোঝায়, সে গরিব কিন্তু সৎ, এই ধরনের সম্পর্ক বোঝায়, গরিব কিন্তু সৎ, তাহলে ওই দুইটা বাক্যকে আমরা কি কন্ট্রাস্ট বুঝাইলে ওই দুইটা বাক্যকে আমরা দ অথবা অলদ দ্বারা যোগ করে কমপ্লেক্স করতে পারবো। সাবঅর্ডিনেট মার্কার দ অথবা অলদ দ্বারা যোগ করে কমপ্লেক্স করতে পারবো। আর বাট, ইয়েট অথবা হাউএভার দ্বারা যোগ করে এটাকে আমরা কম্পাউন্ড করতে পারবো। আর ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দ্বারা যোগ করে এটাকে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারবো। আবার দুইটা বাক্য দ্বারা যদি কন্ডিশন বোঝায়, কন্ডিশন শর্ত দেয়, একটা কন্ডিশন আরেকটা শর্ত দেয়, তাহলে ওই দুইটা বাক্যকে আমরা ইফ অথবা আনলেস দ্বারা যোগ করে, ইফ অথবা আনলেস দ্বারা যোগ করে এটাকে আমরা কমপ্লেক্স করতে পারবো। আর সেই বাক্যটাকে আমরা যদি কম্পাউন্ড করতে চাই, তাহলে এন্ড দ্বারা অথবা অর দ্বারা অথবা আদারওয়াইজ দ্বারা যোগ করে এটাকে কম্পাউন্ড করতে পারবো। আর বাই প্লাস জিরান অথবা উইদাউট প্লাস জিরান দ্বারা যোগ করে ওই বাক্যটাকে আমরা সিম্পল করতে পারবো। এই কথাটাই আমরা এখানে টেবিলের মাধ্যমে বুঝিয়েছি। তো আমরা লক্ষ্য করব, তাহলে দুইটা বাক্যের মধ্যে যখন পরীক্ষায় দুইটা বাক্য দেওয়া থাকবে, ওই দুইটা বাক্যের মধ্যে প্রথমত আমাদেরকে রিলেশনশিপটা খুঁজতে হবে। তো ওই দুইটা বাক্যের মধ্যে কি কজ এন্ড রিলেশনশিপ নাকি কন্ট্রাস্ট নাকি কন্ডিশন, এটা আগে খুঁজতে হবে। এটা যদি খুঁজে বের করতে পারো, তাহলে তুমি সাবঅর্ডিনেট মার্কার কোনটা নিবা, কোঅর্ডিনেট মার্কার কোনটা নিবা, তারপরে প্রিপোজিশন কোনটা নিবা, তাহলে সেটা তুমি অটোমেটিকলি ওইখানে দেওয়া আছে। দুইটা বাক্যের মধ্যে কজ এন্ড এফেক্ট সম্পর্ক হলে তুমি সাবঅর্ডিনেট মার্কার বিকজ, অ্যাজ, সিন্স তিনটার যে কোনো একটা নিতে পারবা। দুইটা বাক্যের মধ্যে কজ এন্ড এফেক্ট বুঝাইলে তুমি কোঅর্ডিনেট মার্কার ফর অথবা সো নিতে পারবা, অথবা ট্রানজিশন, হ্যাঁ, দেয়ার ফর নিতে পারবা, আর প্রিপোজিশন বিকজ অফ নিতে পারবা। এটি আমরা বলতে চেয়েছি। তাহলে আমরা একটু দেখি দুইটা বাক্যের মধ্যে কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ, কজ এন্ড এফেক্ট দুইটা বাক্যের মধ্যে যদি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ বোঝায়, তাহলে এটাকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই, কমপ্লেক্স, ওই বাক্যটা যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে কমপ্লেক্স করতে চাইলে ওই দুইটা বাক্যকে আমরা কজ এন্ড এফেক্ট বুঝে, কজ এন্ড এফেক্ট দ্বারা দুইটা বাক্য দ্বারা যদি কজ এন্ড এফেক্ট বোঝায়, তাহলে সাবঅর্ডিনেট মার্কার অ্যাজ, সিন্স, বিকজ দ্বারা যোগ করে ওই বাক্যটাকে আমরা কমপ্লেক্স করতে পারবো। সেই ক্ষেত্রে বাক্যের গঠনটা কি হবে দেখো, সেই ক্ষেত্রে বাক্যের গঠন হবে বিকজ প্লাস কজ সেন্টেন্স প্লাস কমা প্লাস এফেক্ট সেন্টেন্স। और বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি, এফেক্ট সেন্টেন্স প্লাস বিকজ প্লাস এখানে স্যার কজ বিকজের সেন্টেন্স, পর কি লিখছেন স্যার? বিকজ এর পরে কজ, কজ সেন্টেন্স, তারপরে কমা, তারপরে হচ্ছে এফেক্ট সেন্টেন্স। এফেক্ট মানে ফলাফল, কজ মানে কারণ। দুইটা বাক্যের মধ্যে যেই বাক্যটা দ্বারা কারণ বোঝায়, তাহলে কারণ, কারণ যেই বাক্যটা দ্বারা কারণ প্রকাশ করে বিকজ, তাহলে সেই ওই কজের সাথে সবসময় বিকজ, এই কজের সাথে সবসময় বিকজ। আর বিকজ যদি মাঝখানে বসে বা শুরুতে বসে, যেখানে বসো, মানে কজের সাথে কি কজের সাথে বিকজ, তখন এফেক্টটা মানে ফলাফল বাক্যটা অন্যদিকে চলে আসবে। তাহলে বিকজ এর পরে কজ, তারপর কমা, তারপরে এফেক্ট সেন্টেন্সটা, এই বিকজ এর জায়গায় আমরা এজও দিতে পারবো অথবা সিন্সও ইউজ করতে পারবো। তাহলে কজ এন্ড এফেক্ট বুঝাইলে দুইটা বাক্যকে আমরা বিকজ
অথবা এস অথবা সিন্স দ্বারা যোগ করে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারি। ঠিক আছে, তো দুইটা বাক্যের মধ্যে যদি কজ এন্ড এফেক্ট বোঝায়, তাহলে ওই দুইটা বাক্যকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে চাই, তাহলে ওই দুইটা বাক্যকে আমরা বিকজ অথবা এস অথবা সিন্স এই তিনটা যে কোনো একটা দ্বারা যোগ করে কমপ্লেক্স সেন্টেন্স করব। ঠিক আছে, আর বিকজ দ্বারা বা এস বা সিন্স দ্বারা যখন আমরা দুইটা বাক্যকে যোগ করব, তখন বাক্যের স্ট্রাকচারটা এই প্যাটার্নটা ফলো করবে। এটা হচ্ছে স্ট্রাকচার। এটা হচ্ছে স্ট্রাকচার। বিকজ এর পরে যে বাক্যটা দ্বারা কজ বোঝাবে এটা, তারপর হচ্ছে যে বাক্যটা দ্বারা এফেক্ট বোঝাবে এটা। ঠিক আছে, যেমন আমরা এক্সাম্পল দেখি। স্যার এক্ষেত্রে কি অর্থের কোনো পরিবর্তন হবে নাকি? না না, অর্থের কোনো পরিবর্তন মানে অর্থ সেম। অর্থ সেম থাকবে, তুমি যে কোনো একটা নিতে পারো, বিকজ নিতে পারো, এজও নিতে পারো, সিন্সও নিতে পারো, কজ এন্ড এফেক্ট বুঝেন। হ্যাঁ, যেমন আওয়ার টিম লস্ট, এটা একটা বাক্য। উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট। দেখো তো কি বুঝেছে, কোনটা দ্বারা কজ কোনটা দ্বারা এফেক্ট বুঝেছে। এই দুইটা বাক্যকে তোমার যোগ করতে হবে। বলা হচ্ছে এই দুইটা বাক্যকে যোগ করে, বলা হচ্ছে এই দুইটা বাক্যকে তুমি সাবঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করো। সাবঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করা মানে কি, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করো। আর কোঅর্ডিনেট মার্কার দ্বারা যোগ করা মানে কম্পাউন্ড সেন্টেন্স করো। ঠিক আছে, তাহলে তুমি বলো এই দুইটা বাক্যকে তুমি এবার কি নিবা। দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক বুঝো। আমাদের টিম হেরে গিয়েছিল, তাহলে আমাদের দল হেরে গিয়েছিল, আমাদেরকে টুর্নামেন্টে দাওয়াত করা হয় নাই। তাহলে আমাদের টিম হেরে গিয়েছিল, আমাদেরকে টুর্নামেন্টে দাওয়াত করা হয় নাই। তাহলে আমরা এই দুইটার মধ্যে মানে আমরা কি ধরনের রিলেশনশিপ দেখতে পাচ্ছি? কন্ট্রাস্ট, কজ এন্ড এফেক্ট, নাকি কন্ডিশন? কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড এফেক্ট। তাহলে কজ কোনটা বলো তো, কজ কোনটা? উই ওয়ার নট ইনভাইটেড, এটা কজ, নাকি আওয়ার টিম লস্ট এটা কজ? আওয়ার টিম লস্ট এইটা কজ। আওয়ার টিম লস্ট। তাহলে এইটার আগে তুমি এস বসাইতে পারো। এস মানে বিকজ। হ্যাঁ, তাহলে এজ আওয়ার টিম লস্ট, তাহলে এজ আওয়ার টিম লস্ট কমা উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট, মানে এজ মানে বিকজ, একই কথা। সিন্স, এজও নিতে পারো, বিকজও নিতে পারো, সিন্সও নিতে পারো। বিকজ আওয়ার টিম লস্ট উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট, এজ আওয়ার টিম লস্ট উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট, একই কথা। আর যদি তুমি মাঝখানে নিতে চাও, বিকজ অথবা এসটাকে মাঝখানে নিতে চাও, তাহলে এফেক্টটাকে আগে নিয়ে আসো। তাহলে এফেক্ট হচ্ছে এটা। তাহলে উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট বিকজ আওয়ার টিম লস্ট, we were not invited to the tournament as our team lost. আমরা কি বুঝতে পারছি? বিকজটাকে আবার দেখান স্যার, বিকজ মাঝখানে নিয়ে স্যার। হ্যাঁ, বিকজ মাঝখানে নিলে তো এই যে উই ওয়ার ইনভাইটেড আগে নিয়ে আসো, পরের অংশটা আগে চলে আসবে। তাহলে উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট বিকজ আওয়ার টিম লস্ট। ক্লিয়ার? স্যার আওয়ার টিম লস্ট এটা কেন আগে নিলাম স্যার? আওয়ার টিম লসটা আগে নিছো কেন? না আগে না, তুমি আমি তো বলছি স্ট্রাকচার তো হয় এই স্ট্রাকচার অথবা নিচের স্ট্রাকচার, দুইটার যে কোনো একটা স্ট্রাকচারে বাক্যটা লিখতে পারবা। দুইটা বাক্য দ্বারা যদি কারণ কার্যকারণ সম্পর্ক মানে কজ এন্ড এফেক্ট বোঝায়, তো যেই বাক্যটা দ্বারা কারণ বোঝাবে ওই বাক্যটার সাথে বিকজ যোগ করো, বিকজ অথবা এড যোগ করো। তাহলে এখানে কারণ হচ্ছে কি, আওয়ার টিম লস্ট, এটা হচ্ছে কারণ। আর আমাদেরকে দাওয়াত করা হয় না, এটা হচ্ছে ফলাফল। মানে আমরা হেরে গেছি এই কারণে আমাদেরকে দাওয়াত করা হয়নি। যেহেতু আমরা হেরে গিয়েছি তাই আমাদেরকে দাওয়াত করা হয়নি। তো যেহেতু মানে বিকজ, তাহলে বিকজ আওয়ার টিম লস্ট। হ্যাঁ স্ট্রাকচারটা কি কমা হবে? হ্যাঁ, লাস্টের যে স্ট্রাকচার ওটা কি কমা হবে? না এই এখানে তো কমা নাই। বিকজ যদি মাঝখানে বসে কমা লাগবে না, যদি বাক্যের শুরুতে বসে কমা লাগবে। হ্যাঁ, জি স্যার। স্ট্রাকচারটা কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, পারবা নাকি পারবা না? জি স্যার। ওকে, এক্সাম্পল লেখো।
লেখো he had to walk home barefooted. The sole of his shoes came off. করো দেখি। তাকে খালি পায়ে বাড়িতে হেঁটে যেতে হয়েছিল। তাকে বাড়িতে খালি পায়ে হেঁটে যেতে হয়েছিল। তার জোতার তলা খুলে গিয়েছিল। তার স্যার জোতার তল খুলে গিয়েছিল। হ্যাঁ, স্যার he had to walk home barefoot because the sole of his soles came off, হবে স্যার? হ্যাঁ, এটা হবে। অথবা প্রথমটাতে করো। তা প্রথমটাতে স্যার as the sole of his soles came off, comma হ্যাঁ, he had to walk home barefoot. তাহলে as the sole of his shoes came off, comma he had to walk home barefooted. ওকে, ব্যাপারটা বোঝা গেল? পারা যাবে? ইনশাআল্লাহ স্যার, ক্লিয়ার। ওকে, এবার আসো এই সেম বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ডে করতে চাই, তাহলে কম্পাউন্ড করতে চাইলে স্ট্রাকচারটা কি হবে? তো দুইটা বাক্য দ্বারা যদি কজ এন্ড এফেক্ট বোঝায়, দুইটা বাক্য দ্বারা কজ এন্ড এফেক্ট বুঝাইলে ওই দুইটা বাক্যকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নিতে চাই, তাহলে স্ট্রাকচার মার্কারটা কি? ফর, সো অথবা দেয়ার ফর। তো দুইটা বাক্যের মধ্যে লেখো, দুইটা বাক্যের মধ্যে কজ এন্ড এফেক্ট সম্পর্ক বুঝালে, দুইটা বাক্যের মধ্যে কজ এন্ড এফেক্ট সম্পর্ক বুঝালে ওই দুটি বাক্যকে ফর, সো অথবা দেয়ার ফর দ্বারা যোগ করে কম্পাউন্ড সেন্টেন্স করা যাবে। ওই দুটি বাক্যকে ফর, সো অথবা দেয়ার ফর দ্বারা যোগ করে কম্পাউন্ড সেন্টেন্স করা যাবে। ঠিক আছে? এই ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু প্রথম থেকে আবার আবার বলছি, দুটি বাক্যের মধ্যে যদি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ বুঝায়, দুটি বাক্যের মধ্যে যদি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ বুঝায়, তাহলে ওই দুটি বাক্যকে ফর, সো অথবা দেয়ার ফোর দ্বারা যোগ করে, হ্যাঁ, দেয়ার ফোর দ্বারা যোগ করে কম্পাউন্ড সেন্টেন্স করা যাবে। এক্ষেত্রে বাক্যের গঠন হবে নিম্নরূপ। এক্ষেত্রে বাক্যের গঠন হবে নিম্নরূপ। এক্ষেত্রে বাক্যের গঠন হবে নিম্নরূপ। ঠিক আছে? এক্ষেত্রে বাক্যের গঠনটা নিম্নরূপ হবে। কি কি সেটা দেখো। এক্ষেত্রে বাক্যের গঠন হবে নিম্নরূপ। তাহলে আমরা বাক্যের স্ট্রাকচার দেখি। হ্যাঁ, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে বাক্যের স্ট্রাকচারটা কি হবে?
একটা আমি মেসেজ দিন একটু প্লিজ। ওকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করার স্ট্রাকচার দেখো। লেখো দুইটা বাক্যকে কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ বুঝালে আমরা ফর, সো অথবা দেয়ারফর দ্বারা যোগ করে আমরা একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে পারি। এক্ষেত্রে বাক্যের গঠনটা কি হবে? এফেক্ট সেন্টেন্স প্লাস কমা প্লাস ফর প্লাস কজ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে একই বাক্যকে যদি ফরের পরিবর্তে সো ইউজ করো, তাহলে ফরের পরিবর্তে যদি সো দ্বারা যোগ করো, তাহলে স্ট্রাকচার হবে কজ সেন্টেন্স প্লাস কমা প্লাস সো প্লাস এফেক্ট সেন্টেন্স। অর দুইটা বাক্যকে যদি সো এর জায়গায় দেয়ারফর ট্রানজিশন ইউজ করো তাহলে স্ট্রাকচার হবে কজ সেন্টেন্স প্লাস সেমিকোলন প্লাস দেয়ারফর প্লাস কমা প্লাস এফেক্ট সেন্টেন্স। দেখো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যদি ট্রানজিশন ইউজ করি স্ট্রাকচারটা কি হবে আগে বলেছিলাম। আর যদি ফর অথবা সো ইউজ করো আগে একটা কমা লাগবে। ট্রানজিশন ইউজ করলে ট্রানজিশনের আগে সেমিকোলন পরে কমা লাগে। তাহলে দুইটা বাক্য দ্বারা যদি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ বোঝায় তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় খেয়াল করবা কজ সেন্টেন্সটা ফরের পরে আর সো এর আগে বসে। ওই যে আফটার বিফোরের মতন, আফটারের পরে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স বসে, ঠিক তেমনি হবে কজ এন্ড এফেক্টের মধ্যে কজটা কোথায় বসে? তাহলে কজ সেন্টেন্সটা ফরের পরে বসে আর সো অথবা দেয়ার ফরের আগে বসে। কজ দুইটা বাক্যের মধ্যে যেটা দ্বারা কজ বুঝাবে তাহলে কজ সেন্টেন্সটা ফরের পরে সো এবং দেয়ার ফরের আগে বসে। শুধু খালি স্ট্রাকচারটা একটু ফলো করো। হ্যাঁ, আমরা আগের বাক্যটাকে আওয়ার টিম লস্ট, এই বাক্যটাকে আমরা এই তিনটা সূত্রের দ্বারা যোগ করবো। এখন তোমরা করে দেখাও। ওকে, আমরা এই তিনটা সূত্রে আওয়ার টিম লস্ট, উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট, এটাকে আমরা এই তিনটা সূত্রের মাধ্যমে ওই বাক্যটাকে যোগ করে দেখি। ওকে, আমরা তোমাদেরকে ইয়ে দিলাম এটার আহ, এটা কালকে শেষ করবো। কালকে এটার সাথে আমি সামারি সহ শেষ করবো। হ্যাঁ? ঠিক আছে। আওয়ার টিম লস্ট কমা ফর, ফর হবে না তো, তো ফর যদি নাও তাহলে আওয়ার টিম লস্ট এটা তো কজ, তাহলে ফরের পরে ফর মানে তো কজ। তাহলে উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট ফর আওয়ার টিম লস্ট, অথবা আওয়ার টিম লস্ট সো উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট, অথবা আওয়ার টিম লস্ট দেয়ারফর উই ওয়ার নট ইনভাইটেড টু দ্য টুর্নামেন্ট। এই স্ট্রাকচারটা ফলো করো। এই তিনটে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য কম্পাউন্ড সেন্টেন্স বিকজ এর পরিবর্তে
ফর, সো অথবা দেয়ার ফর দ্বারা যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করি, তাহলে এই স্ট্রাকচার, এই যে তিনটে সূত্র দিলাম, এই সূত্র অনুযায়ী করতে হবে। কজ এন্ড এফেক্ট বুঝাইলে এই সূত্রটা ফলো করো, স্ট্রাকচার মুখস্থ করো, এবং কালকে আমরা বাকিটুকু আলোচনা করবো। হ্যাঁ, আগামীকাল বাকিটুকু আলোচনা করবো, ঠিক আছে? স্যার এই আগামী তিনটার মধ্যে সব থেকে বেস্ট কোনটা হবে ওকে, স্যার? বেস্ট হচ্ছে তুমি খুঁজে বের করো বেস্ট কোনটা, বলো তো, দেখো তো কোনটা বেস্ট। লাস্টেরটা স্যার। জি, ওই যে যেটা স্যার এক্সেপশনাল লাস্ট সেটা। সবগুলো স্ট্রাকচার সবগুলো, একই রকম স্ট্রাকচার বারবার লেখা যাবে না। তুমি স্ট্রাকচার সুইচ করবা, ঠিক আছে? একই স্ট্রাকচারে বারবার লিখবে না, একবার ফর দ্বারা লিখলে আরেকবার সো, আরেকবার দেয়ার ফর, ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে তুমি সুইচ করার চেষ্টা করবা। তাহলে তোমার লেখার মান বাড়বে এবং গুরুত্ব বাড়বে। ওকে, তাহলে এক্সামিনারকে ভ্যারাইটি দেখাইতে পারবা। হ্যাঁ, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, ঠিক আছে? জি জি স্যার। স্যার। ওই কি বুঝতে পারছো? স্যার এই একটা স্ট্রাকচার গুলো মুখস্থ করবা। হ্যাঁ, তাইলে নাম্বার বাড়বে, নাম্বার বাড়বে। তুমি যতই শিখো ট্রান্সলেশন, এই স্ট্রাকচার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে গিয়ে স্যার আমরা যেটা জানি যে ইনফিনিটির পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো কিছু কিছু ওয়ার্ড আছে স্যার, সেগুলোর ক্ষেত্রে যেমন উইথ এ ভিউ টু, বুঝছি, তারপর আর বলা লাগবে, গেট ইউজ। আর বেশি ওইটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, ওইটা প্রিপোজিশন, ওগুলো ইনফিনিটিভ না। তো ওইগুলো হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্বের জিরান ফর্ম বসে। উইথ বিউ টু, কিন্তু উইথ এন স্যার আই টু, উইথ, এগুলো ইনফিনিটিভ না, এগুলো প্রিপোজিশন, ঠিক আছে? কিন্তু স্যার স্যার ইনফিনিটিভের পরে ভার্বের বেস ফর্ম বসে উদ্দেশ্য বোঝালে। আর কতগুলো প্রিপোজিশন আছে যাদের পরে টু থাকা সত্ত্বেও ভার্বের জিরান ফর্ম বসবে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। উইথ ভিউ টু, উইথ এন আই টু, ইন এডিশন টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু বি হ্যাবিচুয়েটেড টু, বি অ্যাকাস্টমড টু, অ্যাডিক্টেড টু, ডেডিকেটেড টু, ডিভোটেড টু, অ্যাকিন টু, সিমিলার টু, কন্ডিউসিভ টু, অ্যাকাস্টমড টু, ঠিক আছে? ট্যান্টামাউন্ট টু। আর বলবো এগুলোর স্যার পরে আইন দিয়ে বসবে। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, ইন বলো। অর্ডার টু এর পরে কেন বেস ফর্ম ইন বসে? অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু আর ইন অর্ডার টু সেম অর্থ। হ্যাঁ, এগুলো এইটাতে ব্যতিক্রম। হ্যাঁ, বলো ইন অর্ডার টু সো এস টু, ইন অর্ডার টু সো এস টু। হ্যাঁ, অথবা এগুলোর পরে টু, ইন অর্ডার টু আর সো এস টু, এই তিনটার পরে ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, আর উইথ ভিউ টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এটা আমার বইয়ের, আমার গ্রামার বইয়ের প্রিপোজিশন অংশে 6 নাম্বার টেবিলে দেওয়া আছে। আমার গ্রামার বইয়ের 6 নাম্বার টেবিল প্রিপোজিশন টপিকে এগুলা লিস্টটা দেওয়া আছে, ওইটা মুখস্থ করতে হবে। সামার টু বি মেমোরাইজড, কিছু জিনিস মুখস্থ করতে হবে। শীট গুলো দিতে কি দেরি হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। পেয়ে যাবেন। কারণ স্যার শীট গুলো ও শীট ইয়াতে শীট দিচ্ছি গুলো আমি, স্যার। ঈদের পরে পেয়ে যাবে, ঈদের পরে পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ঈদের পর পর পাবো ইনশাল্লাহ। আর কোনো নতুন একটা এক্সাম্পল নিয়ে। হ্যাঁ, এটা তো নতুন একটা এক্সাম্পল, কালকে দেই, কালকে তো দেবো, আজকে তো শেষ করিনি তো। আগামীকাল ক্লাস আছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর কিছু বলবে? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম।